আত্মজো আর আগল, অল অফ देम। আগলটাও ভালো লেগেছে। মায়াবী রাতে যেটা ছিল, সেটেলটা, মায়াবী রাতে, যন্ত্রমানবী, আগল তো ভালো লেগেছেই। This spirit is at the heart of Bios and Visual Basics. এই সময় আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। I congratulate you for the 25 years of dedication to these crucial initiatives. আর ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের সিনেমা আত্মজো। Overrule the principles of a relationship. It explores the delicate dance between love and beauty. এই সম্পর্কের মধ্যে প্রথম দিকে নানা ভুল বোঝাবুঝি। But let me assure you the production crew is very competent and ready to go. These young talents have fathered their education at community colleges in India. কোনো রকম হাততালি না দেয় তাহলে আমাদের ভালো লাগে। কথাটা আমরা একটু কনফিউজিং, একটু গোলমেলে, তাই না? আমরা যখন কোনো মানুষকে দেখি সে নিজের সবকিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছে, ঠিক ঠিক সময় আমরা মনে করি মানুষের মতো সেটেলড হয়ে গেছে, কিন্তু আদৌ কি সে সেটেলড হয়েছে? আজকাল আমরা বেশিরভাগ মানুষই জয়েন্ট ফ্যামিলি ছেড়ে ছোট সংসার, সুখী সংসার, এই কনসেপ্টে বিশ্বাসী হয়ে উঠেছি। যে যার নিজের মতো করে নিজের ছোট ছোট সংকীর্ণ ইচ্ছেগুলোকে গুছিয়ে নিয়ে ভাবি আমরা ওদের সেটেল হয়ে যাই, কিন্তু আদৌ কি আমরা সেটেল হতে পারি? চলুন দেখিনি সত্যি আমরা কতটা সেটেল। আমাদের আগামী ফিল্ম সেটেল। মেয়েরা কি শুধুমাত্র ছেলেদের মানসিক বা শারীরিক চাহিদা মেটানোর যন্ত্র? আর মেয়েদের ভালো লাগা মন্দ লাগা তার হদিশ কে রাখে? সবসময় নিজেদেরকে গুছিয়ে বা রাখতে হবে কেন? সমাজ নামক এক বাজারে নিজেকে সেলেবল করে তোলার জন্য? আমাদের যন্ত্রমানবের ইহা আর স্পৃহার প্রশ্নটা কি এটাই? আসল তাহলে দেখা যাক যন্ত্রমানবী এটা নিয়ে কি বলছে। Agol, a story of love, loss, despair, and new beginnings. Just when one thinks one has reached the very end. The film explores the power of second chances, something we all need in life, right? At the same time, Agol challenges the popular cinematic stereotype of the mother as a martyr. Nargis in Mother India, Nirupa Roy, etc., etc., etc. Una represents every woman who has agency today. Come, let us dive into the world of Agol and feel its magic in our hearts. Thank you so much for being here today. Thank you to Parasam Visual Basics for making us part of this wonderful journey. Agol for all of you. এখন আমরা যে সিনেমাটি দেখতে চলেছি সেটার অভিনেতা সংখ্যা হয়তো আজকে সন্ধ্যাবেলায় যতগুলো ছবি, আমি তাদের সকলের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি এবং এই যে ছবিটি আপনারা এবারে দেখবেন সেই ছবিটির
অনেক রকম মজা আছে, অনেক ধরনের রসায়ন আছে, অনেক রকম অপ্রত্যাশিত কিছু জুটি আছে, তাদের মধ্যে নানা রকম টানাপোড়েন, তাদের সম্পর্কের নানা রকম অঙ্গ, বিভিন্ন দিক, সেগুলো আপনারা দেখবেন। এই সিনেমাটি খুব লুজলি ইন্সপায়ার্ড বাই ইলমার বার্গম্যানস স্মাইলস অফ আ সামার নাইট, এবং আমাদের সকলের মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আমরা খুব মজা করে, খুব আনন্দ করে এই শুটটা করেছিলাম এবং আমরা সকলে প্রয়াসের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। চলুন আমরা সবাই মিলে দেখে নিই মায়াবী। Well, first of all, I was really impressed with just the diversity of film that you presented and the different perspectives and how the filmmakers were able to pack so much in to such a short films but have so much meaning. So very impressive work. And do you think using film as a tool for entertainment or education has a bright future and bright hope in future? Absolutely. I think it teaches a lot of skills in creativity and problem solving and using different resources. So I think it's absolutely fantastic and I'm really impressed. Do you want to share any thoughts for the audience who hasn't been here about the film festival or press? Make sure you see the films, first of all, and keep making films to all of your filmmakers. I want to see more. Thank you so much for being here. আমি জানতে চাইবো, আমি কয়েকজনকে এখন পেয়ে গেছি আমার সামনে, সো একটু তো এদের ব্রেনগুলো টিকল করতে হবে যে 3টে সিনেমার বেসিক্যালি আমি পাচ্ছি, আত্মজ, কেসা, মায়াবী এই রাতে। এই 3টে ফিল্মের এই যে 4জন বসে আছে, আমরা এদের থেকে একটু জেনে নেব না? সিনেমাটা নয়, একেবারে নয়, গল্প নয়, কি বুঝলো তারা সিনেমা করতে গিয়ে? সিনেমার তো একটা ভাষা, মানে যে কোনো ব্যাপারকে অ্যাম্পলিফাই করা বা যে কোনো ছোট ইস্যুকে আরও বিশাল করে দেখানোই সিনেমার কাজ। সুতরাং আমি আজকে স্নেহাশিস, ঋতুজা, বৃন্দা, কৌশিক এবং আমরা সবাই বসেছি কারণ আমরা প্রোডাকশনে ছিলাম, আমাদের সব ক্ষমা। সুতরাং আমরা এবার, আর আমার ক্যামেরার পেছনে আছে মঞ্জু এবং সুজন, আমরা জিজ্ঞেস করব কি পার্বতী করতে গিয়ে কি মনে হলো, কারণ আজকের পার্বতী ক্যারেক্টারটা কি বেসিক্যালি? পার্বতী ক্যারেক্টারটা ওখানে দেখিয়েছে যে ভদ্রলোকের বাড়িতেও রয়েছে, মানে ও কি আসলে মানে পার্বতী প্রফেশন বাড়িতে কাজ করে। সো আজকের দিনে যে তুমি বাংলা সিনেমা বলো বা হিন্দি সিনেমা বলো, আমরা যে দেখি বাড়িতে কাজ করার, তাদের নয় একটা তকমা লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা দেখি একটা সিনের জন্য আসলো, সেটা যদি আমরা নো এন্ট্রি সিনেমায় দেখি যে বাড়ির কাজের লোকের সঙ্গে অনিল কাপুর আসলেন, এসে তাকে কেন এসি আলা ব্লাউজ পরেছো এই নিয়ে তারপর বাড়ির লোকেদের কথা শুনতে হলো। হ্যাঁ, কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা যে জিনিসটা জানতে চাইবো তোমার কাছে যে পার্বতী কি ক্যারেক্টার? বেসিক্যালি যদি আমরা এমনিতে দেখি, যেটা বললাম যে বাড়ির কাজের মেয়ে, সেই বাড়িতে যে বউ হয়ে এসছে, বিয়ে হয়ে তার সাথে সে এসছে বেসিক্যালি, কিন্তু ওখানে দেখাচ্ছে কাজের মেয়ে হলো আমরা যেভাবে তথাকথিত দেখি আমাদের বাড়িতে কাজের মেয়ে, এখানে পার্বতীর কিন্তু সেই ক্যারেক্টারটা নয়। এখানে ওর একটা নিজস্ব সে আছে এবং যে পার্সোনালিটিটা যেটা ও চায় সেটাও আদায় করে নিতে চায়। তার মানে ওর ডিসিশন মেকিং পাওয়ার কি ওর আছে? একদম, অ্যাবসলিউটলি। মানে তুমি কি এরকম ক্যারেক্টার আগে প্লে করেছো? এরকম করিনি, আর কিছুটা আমার মতো একদমই না বলেই চালানো যায়। আচ্ছা, সাজগোজে কিন্তু তোমার মতো। হ্যাঁ, ম্যানারিজম সাজগোজ ঠিক আছে, বাট ক্যারেক্টার ওয়াইজ অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ পারসন আমার সাথে মিল আমি পাই না, বা আমি মনে করি আমার সাথে মিল নেই। তো সেইখানে নিজের এক্স্যাক্ট অপোজিট একটা ক্যারেক্টার প্লে করা, সেটার জন্য একটু ভাবনা চিন্তা চলছিল। ফিল্মটা আমি চেষ্টা করেছি। এরপর না ফিল্মটা কতটা আত্মজোড়, ফিল্মটা সোলমেট তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমার নিজের ভেতরে আমার একটা সত্তা হয়তো লুকিয়ে ছিল, যেটা ফিল্মের সাথে গিয়ে কোথাও গিয়ে মনে হয় মিশে গেছে। যেটা আমি এখনো যখনই আত্মজনীয় কথা ওঠে বা অন্য জায়গায়ও দেখি, মানে কথা হয়তো ওঠেও নি, অন্য কেউ হয়তো ওই ট্রেলারটা চালিয়ে দেখছে বাড়িতে, বাবা বা মা, আমার জয়েন্ট ফ্যামিলি তো অনেকেই, কেউ এলো বাবা দেখাচ্ছে এই দেখ এটা, তো তখনও যখন হচ্ছে আমি হয়তো পুরো জিনিসটার মধ্যে নেই, আমি অন্য কিছুতেও ছিলাম, কোথাও গিয়ে আবার সেই ফিলিংটা চলে আসছে, আবার সেই আমি একদম চুপচাপ তো থাকি না, এবং মানে একটা বড় চ্যালেঞ্জ, মানে আমার ক্যারেক্টার, আমি স্নেহাশিস মুখার্জি যেমন, আর
তপব্রত যেমন দুটো মানে ভিন্ন মেরু, শুধু না মানে একদম এই যদি উত্তর মেরু হয় ও দক্ষিণ মেরু, এতটাই ডিফারেন্ট। আমি কোনোভাবে সেন্সিটিভ তো নই, আমি মানে বাকিরা কে কি ভাবলো বা কে কি মনে করবে এই ভেবে আমি কোনো কাজ করি না কখনো। হ্যাঁ কখনো যেটা তপব্রত করে, তপব্রত পুরোটাই তাই, মানে তপব্রত নিজের যে আমি আবার মানে হয়তো রিভিল করা হয়ে যাবে তাই জন্য আমি পুরোটা রিভিল করবো না, বাট ওর মধ্যে যা যা কিছু চলছে, যা যা কিছু হচ্ছে ওর মাথার মধ্যে, সেটা ও শেয়ার যে করবে সেরকম লোক বোধহয় তার পারিপার্শ্বিক যতজন সে খুঁজে পাচ্ছে না, সে খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সে খুঁজে পাচ্ছে না। আর যাকে সে পেত তার নিজের বাবা, সেই বাবার সাথে একমাত্র সে নিজে, তাও কিন্তু বাবার কাছেও গিয়ে পুরোটা নিজেকে তাও না, কিন্তু সেই বাবার সাথে কোথাও গিয়ে কানেক্ট করার চেষ্টা করছে। নামটা থেকে নিশ্চয়ই মানে সবাই বুঝতেই পারছে কোথাও গিয়ে বাবা এবং ছেলে এদেরই গল্প। একটা জিনিস আমি আমার মতে যেটা, যে আমার মানে পার্সোনাল লাইফে বা নিজের লাইফে মানে আমি চেষ্টা করি যে সব রকম জিনিসেই নিজেকে ইনভলভ হওয়ার বা করার, বিভিন্ন জিনিস হয়তো আমি করি। তো সেখান থেকে এই যখন এই চরিত্রটা পেলাম, চরিত্রটা দেখলাম যে এই ফণি যে ক্যারেক্টার, ফণি সে তার বাড়ির কুকথিকা কেয়ারটেকার যেটা বলা হলো, সেই বাড়ির সব কিছু সে মানে করে আর কি, কাজ করে, এবং মানে কোথায় কি ছোটোখাটো জিনিসপত্র যেগুলো দরকার, মানে তার মালকিনকে কি চায়, তার মানে মালকিনের মেয়ে কি চায় এবং সেই বাড়িটা কি চায়, সে মোটামুটি ওয়াকিবহল, সে নিজেও কি চায় সেটা। হ্যাঁ নিজে সে, তার আমরা একটা ছোট্ট ডায়লগে তো সে কারোর নাম রিভিল করছে, সে তখন বলে হ্যাঁ মানে তার মধ্যেও সুপ্ত একটা, হ্যাঁ তার একটা বয়স এসে গেছে, সে মানে এই ছোটোবেলা থেকে হয়তো সে প্রচুর স্ট্রাগল করে লাইফটাকে এরকম পজিশনে এসছে এখন, তা তার এখন ধরো mid-40s বা এরকম একটা তার এজ, তো তার একটা বাসনা তো আছেই যে তারও একজন সঙ্গী হোক, হ্যাঁ সে তার মানে পারিপার্শ্বিক পরিস্থিতিতে দেখছে, তো তার বাসনাটা সেখানে আস্তে আস্তে মানে ফুটে উঠছে বা সে চায় এরকম একজন কেউ ওর লাইফে আসুক। আচ্ছা, যে আমি দুজনকে জিজ্ঞেস করবো, কারণ চারজন কাপল, হ্যাঁ, সুতরাং সেখানে গিয়ে মনির কোনো জায়গায় বাসনা যে কি আমি যদি পার্বতী না হয়ে আমি যদি চারুসেনা হতাম, বা চারুসেনা না হয়ে আমি যদি দর্শিনী হতাম। না, কেন মনে হয়েছে, কারণ বলতে গেলে কাজের মেয়ে, কিন্তু আমার মনে হচ্ছে ক্যারেক্টারটার মধ্যে একটা ভীষণই আছে। সবচেয়ে বড় কথা মানে আমি আর ফোনে দিয়ে পুরো সিনেমাটা আমরা বেসিক্যালি ন্যারেট করছি মানে, এবং আমাকে দিয়ে স্টার্ট হচ্ছে, তো আমার এটা খুব ভালো লেগেছে। শেষও হচ্ছে তোমাদের, শেষও হচ্ছে আমাদেরকে দিয়ে, তো পুরো সিনেমাটা মনে হচ্ছে কোথাও আমরাই ধরে রেখেছি। যেটা ব্যাপার হচ্ছে যে আগলের যে ফ্লেভারটা আছে পুরো সিনেমাটায়, সেই ফ্লেভারটা মানে আমি যেহেতু গল্পটা আমিও স্ক্রিপ্টটা পেয়েছিলাম, গল্পটা পড়েছিলাম, কোথাও গিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে ভীষণ ডার্ক, মানে খুব গল্পটা যেভাবে এগোচ্ছিল, হ্যাঁ মানে সেইটা, কারণ একটা মানুষ তার জীবনে সে আনসাকসেসফুল বলে সে নিজের জীবনটাই শেষ করে দেবে, এরকম একটা ভীষণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে গল্পটা শুরু হচ্ছে, এবং পরবর্তীকালে যেই বাড়িটা দেখা যাচ্ছে যেখান থেকে তার রোশনাই আসছে, সেখানেও রোশনাই দেখছে তার মার সাথে যার রিলেশনশিপ সেটাও খুব একটা সুখের নয় বা ভালোভাবে চলছে না। তো এই বাচ্চাটির মনের মধ্যে মানে নেগেটিভিটিটাই থাকা উচিত বা থাকা স্বাভাবিক ছিল, কিন্তু কোথাও গিয়ে যখন গল্প এগোচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই বাচ্চাটি এগুলোতে বদার নয়, কিন্তু ওই নেগেটিভের মধ্যেও কিছু পজিটিভ পাওয়া যায় কিনা এইটাও কোথাও খোঁজার চেষ্টা করছে। আলোর বর্তিকা, হ্যাঁ একটা ডায়লগ যেখান থেকে উঠে আসছে যে হ্যাঁ মরে যেতে পারতাম, মরিনি তো, এই কথা মরণই তো, হ্যাঁ না না মরে না না ও বলে না, ও যে মরে যেতে পারে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, সেগুলো দেখবেন না ঠিকই বলেছে, কিন্তু হ্যাঁ মরে যেতে পারতাম, মরিনি তো, এইটা আমার মনে হচ্ছে ভীষণ রকম পজিটিভ একটা এনার্জি হঠাৎ করে, মানে হয় না যে চলতে পারছি না আর হাঁটতে পারছি না বা যুদ্ধ চলছে আমি হেরে যাব অবধারিত, হ্যাঁ মানে শত্রুপক্ষ ভীষণভাবে অ্যাটাক করেছে, এমন সময় একটা সাবস্টিটিউট এমন নামলো যে গিয়ে ছুটে খেলার মধ্যে গতি এনে এবং অপোনেন্টকে গতি দিয়ে চলে গেল, ঠিক ঠিক, হ্যাঁ এইরকম একটা মানে ওই রোশনাই নামটাও মানে হঠাৎ করে রোশনাই কিন্তু যে প্রথম থেকে আলো ছড়াচ্ছিল গল্পে আমার মনে হয় না, এবং আমরা ওকে ওর মায়ের বাড়ি থেকে নিষ্প্রভই দেখেছি, নিষ্প্রভ, হ্যাঁ এই নিষ্প্রভ আমি বলছিলাম, হ্যাঁ ওই ক্যাফে সিনটাতেই
আমি বসে আছি যখন, তখন এই 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 জায়গাটা চলছে এবং সেইটা আমার কানে এলো যখন, তখন কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ মানে পুরো গল্পটার ওই যে যেই জায়গাটা ছিল যে একটা অন্ধকার, একটা ম্যানমেড একটা ওই দিন, সেখান থেকে হঠাৎ করে একটা 1000 ভোল্টের আলো জ্বলে উঠল এবং তারপর থেকে গল্পের গতি প্রকৃতি এবং তারপর থেকে যা যা কিছু যেটা আপনি বললেন যে এন্ড হচ্ছে একটা ভীষণ পজিটিভ নোটেড এন্ড হচ্ছে গল্পটা, তো ওই জায়গা থেকে সূত্রপাত। সপ্তর্ষি আজকে ফাইনালি প্রিমিয়ার হলো, তোমার অনুভূতি সম্পর্কে আমি জানতে চাই। অনুভূতিটা ফ্যান্টাস্টিক, তার কারণ 11 বছরের একটা জার্নি এবং তার সঙ্গে সঙ্গে যেটার জন্য আমরা ভীষণ রকম এক্সাইটেড সেটা হলো 12th BBW-তে যেটা আসতে চলেছে পূর্ণ দীর্ঘের চলচ্চিত্র আড়াল, তার পোস্টারও আমরা রিলিজ করলাম এবং আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড আমাদের আগামী ফিল্ম নিয়ে। আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, গল্পগুলো খুবই নতুনত্ব, বেশি ভালো লেগেছে। এই মায়াবী এই রাতে ভীষণ মজার এবং নতুনত্ব গল্প, যন্ত্রমানবীয় তাই, আত্মজ সেটেল সবই ভীষণ ভালো লেগেছে। আগের বারের মতনই সেম এনজয় করেছি আমরা। দারুণ। কেমন লাগলো? As my first short film festival, I think it couldn't have been better. খুব ভালো লেগেছে each and every one of them, not just because আমাদের বন্ধু ফিচার ছিল, but every one of them. This is a fantastic effort. Are very excited for next year. Which one did you like the most? Which one did you like the most? All of them. Awesome. আর আমি শুধু আগলের কথা বলছি না, বিকজ আই এম পার্ট অফ ইট। সবকটা মুভিজ ভীষণ ভালো হয়েছে। আমার জন্য পার্সোনালি আমার জন্য প্রিমিয়ার একটা পুরোপুরি নতুন জিনিস, তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আই উড সে। কোনটা সব থেকে ভালো লেগেছে? দেয়ার ওয়ার কাপল অফ দেম। একটা ছিল ওই আপনার যে কনসেপ্টটা হয়েছিল ওই শ্যাডো টেলস যেটা হয়েছিল, তারপরে লাস্টের যে বাইট ফিল্মটা হলো যেখানে ইনটক্সিকেশন কেমন করে রিয়েল প্রবৃত্তিটা বার করে আনে, ওই সব কনসেপ্টগুলো আমার খুব ভালো লেগেছে। তারপরে মাঝখানে আরেকটা ছিল যেখানে দেয়ার ওয়াজ এ কনভারসেশন বিটুইন অ্যান অ্যাক্টর অ্যান্ড সামবডি হু ওয়াজ অ্যান অ্যাসপায়ারিং অ্যাক্টর বাট কুড নট রিচ দেয়ার, ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ভালো লাগছে নিজেকে এত বড় পর্দায় দেখে, এবং যে ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম সেই ক্যারেক্টারটা মানে একটুখানি অন্য রকমের, তাই আমার একটুখানি বুঝিয়ে দিতে হয়েছিল, কিন্তু যখন প্লে করি তখন ওটাতে নিজেকে পুরো দিয়ে একদম পুরো ডেডিকেটেড হয়ে করেছিলাম, কাজেই খুব ভালো লেগেছিল। বেশ কয়েকটা মুভি ভালো লেগেছে, তার মধ্যে কোজাগরি এবং সেটেলড আমার বেশ ভালো লেগেছে। খুবই বেশ ভালো প্রয়াস, আশা করি আরও বড় আকারে আসবে প্রয়াসম সামনের বছর, এটাই আশা রাখি। ধন্যবাদ। প্রত্যেকবারই এক্সপেকটেশন থাকে যে 8টা আলাদা আলাদা ফিল্মস আমরা দেখতে পাবো, তো এবারও সেই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। আর এবার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমার কাছে পিক করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোন সিনেমাটা থেকে বেটার, মানে 8টা সিনেমাই খুব ভালো হয়েছে। সো ইটস এ বিগ thumbs up for what Prayasam has done this year. শেষ হলো আমাদের এবছরের স্ক্রিনিং। আশা করি আপনাদের আমাদের 11th ব্যাড অ্যান্ড বিউটিফুল ওয়ার্ল্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিং ভালো লেগেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CBNN চ্যানেলে, সবার জন্য সবসময়। নমস্কার, শুভরাত্রি।